দুই টিনেজ ভাই বোন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। তন্ন তন্ন করে খুঁজেও তাদেরকে পাওয়া যায় না। তবে পরের দিন জঙ্গলে দুজনের লাশ পাওয়া যায়। লাশের ওপরে অসংখ্য জখম। দেখেই গা শিউরে ওঠে। কিন্তু এই নাবালক দুই বাচ্চাকে কেউ কেন মারল? এটা কি শুধুই হত্যা, নাকি তদন্তে উঠে আসবে নিদারুণ কোনো সত্য? জানতে হলে আসুন শুনে আসি রাগ সিরিজের গল্পটি। 1978 সাল দিল্লি শহরের একটি স্কুলে দুই ভাই বোন সাহিল আরোরা এবং সুমন আরোরা পড়ত। স্কুল ছুটির পরে ভাইয়ের জন্য অপেক্ষা করছিল বোন সুমন। স্কুল ছুটি হওয়া বেশ অনেকক্ষণ হয়ে গেছে। সুমন আর ধৈর্য ধরতে পারছিল না। বেশ কিছুক্ষণ পরে ক্লাসমেটদের সাথে আরামে হেলতে দুলতে ভাই সাহিল আসলে সুমন বিরক্তি ভরে বলে, আজও তোর এত লেট করতে হলো, তাড়াতাড়ি চল, না হলে বাস মিস যাবে। তারা মেইন রোডে গিয়ে পৌঁছাতেই বাসটা পার হয়ে যায়। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তারা আর বাসটা ধরতে পারে না। সুমন আগের চেয়েও বেশি বিরক্তি নিয়ে সাহিলের দিকে তাকায়, কারণ এখন তাদের বাড়ি যেতে হলে কারো লিফট নেওয়া লাগবে। তারা বেশ কিছুক্ষণ চলন্ত গাড়ি থামানোর চেষ্টা করে। অবশেষে প্রাইভেট কারে দুজন যাবার সময়ে গাড়ি থামিয়ে ওদেরকে লিফট দেয়। বাড়ি ফিরে রেস্ট নিয়ে সুমন রেডি হচ্ছিল। এখন তাকে রেডিও স্টেশনে যেতে হবে, কারণ সে রেডিওতে গানের সুযোগ পেয়েছে। মা দুটো সোনার দুল বের করে সুমনকে পরিয়ে দেয়। ট্যাক্সি ভাড়া দিয়ে সুমনের খেয়াল রাখার জন্য সাহিলকেও সাথে পাঠায়। সন্ধ্যায় রেডিও প্রোগ্রাম শুরু হলে তাদের বাবা অশোক অরোরা রেডিও চালু করে এবং আত্মীয়দেরকেও ফোনে জানায় তার মেয়ে রেডিওতে গান গাইবে। কিন্তু পুরো প্রোগ্রাম শেষ হয়ে গেলেও সুমনের গান আর শোনা হয় না। তাই তার বাবা মা বেশ আপসেট। অশোক খোঁজ নেবার জন্য রেডিও স্টেশনে চলে যায়। তবে সেখানে গিয়ে জানতে পারে সুমন বা সাহিল দুজনের কেউই রেডিও স্টেশনে আসেনি। এবার অশোক বেশ টেনশনে পড়ে যায়। সে স্ত্রী মোনাকে ফোন করে জিজ্ঞেস করে সুমন আর সাহিল বাড়ি ফিরেছে কিনা। মোনা জানায় সে তো অপেক্ষা করছিল অশোকই ওদেরকে নিয়ে বাড়ি ফিরবে। অশোক মোনাকে সত্যিটাই জানায় ওরা রেডিও স্টেশনে আসেনি, তাই সে আশপাশটা ঘুরে দেখবে। ততক্ষণে মোনা আত্মীয় এবং ওদের বন্ধু বান্ধবীদের ফোন করে দেখুক। তো মোনা পরিচিত সবাইকে ফোন করে, কিন্তু ওরা কারো বাড়িতেই যায়নি। এদিকে থানায় কাজ না থাকায় আড্ডা দিচ্ছিল এসআই জয়প্রকাশ এবং এএসআই জাভেদ। এই সময় জয়প্রকাশের বাবা তার জন্য খাবার নিয়ে আসে। তবে খাবার খাওয়ার সুযোগ তাদের হয় না, কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন দিয়ে সুমন এবং সাহিলের কেসটা দেখতে বলে। জয়প্রকাশ এক মুহূর্ত দেরি না করে অশোকের বাড়িতে চলে যায়। আসলে অশোক উচ্চপদস্থ আর্মি অফিসার ছিল এবং 1971 সালের যুদ্ধেও তার ভালো কন্ট্রিবিউশন ছিল। তাছাড়া মোনাও স্কুল টিচার, তাই বলা চলে এরা বেশ হাইফাই ফ্যামিলি হওয়ায় পুলিশের ওপরে ভালোই চাপ আসে। না হলে কি আর পুলিশকে খাবার ফেলে উঠে আসতে হয়? তো জয়প্রকাশ অশোক আর মোনার সাথে দেখা করে প্রয়োজনীয় ডিটেলস আর ফটো নিয়ে নেয়। জয়প্রকাশ সন্দেহবশত বলে এটা কিডন্যাপিং কেস হতে পারে, তাই ওরা যেন টেলিফোনের আশেপাশে থাকে। এ সময় হঠাৎ টেলিফোন বেজে ওঠে। ওরা ভাবছিল কিডন্যাপারের ফোন কিনা। তবে অশোক ফোন রিসিভ করলে জানানো হয় দুটো লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটো অশোকের ছেলেমেয়ের ডিটেলসের সাথে মিলে যাচ্ছে, তাই ওরা দ্রুত মর্গে ছুটে যায়। তবে সৌভাগ্যবশত এটা সুমন বা সাহিলের লাশ না, তাই অশোক একটু নিশ্চিন্ত হয়। জয়প্রকাশ ফোর্স নিয়ে বিভিন্ন জায়গায় রেড দেয় এবং তাড়া করে রাজা নামের এক ক্রিমিনালকে ধরে। মারধরের পরে রাজা জানায় সে কিডন্যাপ করেনি, তবে বিরজু গ্যাংয়ের লোকেরা হয়তো কিডন্যাপ করে থাকতে পারে। বিরজু গ্যাং রেডিও স্টেশনের কাছাকাছি জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে, তাই জয়প্রকাশ অস্ত্র এবং ফোর্স নিয়ে জঙ্গলে রেড দিতে যায়। এদিকে প্রায় 8 দিন আগে বোম্বেতে দুই ছিচকে চোর বাবু এবং রাজ্য একটা সিনেমা হলে সিনেমা দেখছিল। বন্ধুরা প্রশ্ন জাগতে পারে দিল্লি থেকে আমি এক লাফে বোম্বে কেন চলে গেলাম? এই দুইয়ের মধ্যে কানেকশন তো আছে, সেটা আস্তে ধীরে জানতে পারবেন। তো বাবু আর রাজ্য যেখানে বসেছিল তার সামনে এক লোক গার্লফ্রেন্ড নিয়ে বেশ ল্যাপটালিপটি করছিল। এটা দেখে দুজনের বেশ হিংসা হয়। একটু পরে লোকটা ওয়াশরুমে গেলে ওরাও পিছু নেয় এবং লোকটাকে নানানভাবে মশকরা করে। এতে লোকটা রেগে গিয়ে মারতে গেলে উল্টো ওরাই লোকটাকে বেদম মারে এবং মানিব্যাগ আর ব্লেজারটা কেড়ে নেয়। একজন মহিলা এটা দেখে গার্ডদের ডাক দেয়, তবে ওরা গার্ডদের মেরেও পালিয়ে যায়। অবশ্য এতটা রিস্ক নিয়েও তাদের কোনো লাভই হয় না, কারণ স্যুটবুট পরা লোকটার মানিব্যাগে মাত্র 6 টাকা ছিল। তাই নিজের ওপরেই ওদের বিরক্ত লাগছিল। তারা ঠিক করে এসব ছুটকি ছাটকি চুরি আর করবে না, এবার থেকে কয়েকটা বড়সড় কোপ মেরে সেটেল হয়ে যাবে। তো বাবু পরের দিন একটা গাড়ি চুরি করে এবং রাজ্যকে নিয়ে একটা বাড়ির সামনে যায়। বাবু জানায় সে এই বাড়ির মালির কাছ থেকে খবর পেয়েছে বাড়িতে কেউ নেই, তাই তারা বাড়ির সব জিনিস চুরি করে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু ভেতরে ঢুকে তারা একজন মুরব্বীর সামনে পড়ে যায়। তারা দ্রুত মুরব্বীকে বেঁধে ফেলে। জিনিসপত্র গুছিয়ে নেবার সময়ে রাজ্য খেয়াল করে বাবু নেই, তাকে একা ফেলে বেরিয়ে গেছে।
রাজ্য এমনিতেই একটু ভীতু মানুষ। সে ভয়ে পালাতে গেলে মুরব্বী চেয়ার থেকে মেঝেতে পড়ে গড়াগড়ি খেয়ে রাজ্যের পা জাপটে ধরে। তবে রাজ্য তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে বাইরে পালিয়ে এসে দেখে বাবু গাড়িতে বসে আছে। সে বাবুকে জিজ্ঞেস করে, এভাবে একা ফেলে পালিয়ে এলি কেন? বাবু তখন তাকে গাড়ির ভেতরে দেখায় বাবু এই বাড়ির একটা কিশোর ছেলেকে কিডন্যাপ করে এনেছিল। রাজ্য এই প্ল্যানটা পছন্দ করে না। বাবু বলে, বাড়ি থেকে তারা যেসব জিনিস চুরি করেছে তাতে তেমন দাম পাবে না, তাদের রিস্ক নেওয়া এবারও লস হয়ে যাবে। তাই সে ছেলেটাকে কিডন্যাপ করে এনেছে যাতে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা যায়। তবুও রাজ্যর মন সায় দিচ্ছিল না। সে ঝামেলা শুরু করলে বাবু তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। এবার বর্তমান সময়ে ফিরে আসে। জয়প্রকাশ এবং তার ফোর্স জঙ্গলে অভিযানে তো যায় ঠিকই, কিন্তু প্রবল বৃষ্টির কারণে তারা সামনে বেশি দূর এগোতে পারে না। তাছাড়া একজন কনস্টেবল এসে জানায় দুই ভাই বোনকে বাইকে লিফট নিতে দেখা গেছে। দুজন প্রত্যক্ষদর্শী ওদেরকে দেখেছিল। তাই ওরা ধারণা করে যেহেতু ওরা বাইকে লিফট নিয়েছে তাই বিরজু গ্যাংয়ের হাতে হয়তো ওরা পড়েনি। তাই আর সামনে না এগিয়ে সার্চ বন্ধ করে সবাই ফিরে আসে। পরের দিন সকালে একজন জঙ্গলে ভেড়া চড়াতে গেলে প্রথমে রক্তমাখা একটা জুতো পায়। তার ঠিক সামনেই দেখে দুটো রক্তাক্ত বাচ্চার লাশ পড়ে আছে। এরাই মূলত সুমন এবং সাহিল। দুজনের শরীরেই অসংখ্য জখমের দাগ ছিল। খবর পেয়ে জয়প্রকাশ ফোর্স নিয়ে চলে আসে। তার ভীষণ আফসোস হচ্ছিল, কারণ তারা রাতে যেখান থেকে সার্চ বন্ধ করে ফেরত গিয়েছিল সেই জায়গাটা এখান থেকে মাত্র 200 থেকে 300 মিটার দূরে। তারা কাছাকাছি গাড়ির একটা ভাঙা হেডলাইট খুঁজে পায়। সুমন আর সাহিলকে তো বাইকে দেখা গিয়েছিল, তাহলে এখানে গাড়ি কিভাবে আসলো? এই ব্যাপারটা তাদের চিন্তায় ফেলে দেয়। এরই মধ্যে ইন্সপেকশনের জন্য এসপি চলে আসে। জয়প্রকাশ এসপিকে প্রাথমিক ডিটেলস জানায়। এসপি বলে, বাচ্চাদের মুক্তিপণ দাবি করে তো কিডন্যাপার অনেক টাকা কামিয়ে নিতে পারত, তা না করে ওদেরকে এমন নৃশংসভাবে খুন করলো কেন? ঘটনাস্থলে মিডিয়া চলে এসেছিল, তাই এসপি নির্দেশ দেয় পাকাপোক্ত প্রমাণ ছাড়া যেন মিডিয়ার সামনে কেউ মুখ না খোলে। এরই মধ্যে সেখানে আশোক চলে আসে এবং ছেলে মেয়ের লাশ দেখে ভীষণ ভেঙে পড়ে। দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ার পরে থানায় ডাক্তার জাসপ্রীত সিং ভাগ্যা নামের একজন এসে জানায় সেই গতকাল সুমন আর সাহিলকে লিফট দিয়েছিল। গতকাল সে ক্লিনিক থেকে বেরিয়ে মেডিকেল কনফারেন্সের জন্য যাচ্ছিল। তখন বাচ্চারা রাস্তায় তার কাছে লিফট চায়। প্রথমে ভাগ্যা লিফট দিতে চাইছিল না, তবে সাহিলের বারবার রিকোয়েস্টে সে ওদেরকে বাস স্টপ পর্যন্ত লিফট দেয়। এরপরে নামিয়ে দিয়ে চলে যায়। জয়প্রকাশ খবর নেয় এই বাস স্টপ থেকে রেডিও স্টেশনে 3টা বাস চায়, তাই সে ওই 3টা বাসে খোঁজ নিতে বলে। পোস্টমর্টমের পরে সুমন আর সাহিলের লাশ আশোকের কাছে হস্তান্তর করা হয়। আশোক লাশ বাড়িতে নিয়ে আসলে লাশের চেহারা দেখার পরেও মোনা বিশ্বাস করতে পারে না এরা তার সন্তান। সে এতটাই মানসিক আঘাত পায় যে সন্তানদের মৃত্যুর শোক সে অনুভবই করতে পারে না। যাই হোক, এরপরে ওদের লাশের অন্তিম সৎকার করা হয়। এদিকে 6 দিন আগের ঘটনা। বোম্বেতে রাজ্য আর বাবু বাচ্চাটাকে কিডন্যাপ করে একটা বস্তির ভেতরে রেখেছিল। রাজ্য বাচ্চার বাবাকে ফোন করে 2 লাখ টাকা মুক্তিপণ চায় এবং জায়গা মতো রেখে যেতে বলে। এরপরে রাজ্য বাচ্চাটার কাছে গেলে সে জানায় তার টয়লেট পেয়েছে, তাই রাজ্য বাচ্চাটাকে রেল লাইনে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। এরপরে সে পেছন ঘুরে দাঁড়ায় যাতে বাচ্চাটার বাথরুম করা না দেখা লাগে। তবে বাচ্চাটা স্মার্ট ছিল, বাথরুম করার ব্যাপারটা তার বাহানা ছিল। সে সুযোগ পেয়ে দৌড় লাগায়। তবে ছোট ছোট পায়ে আর কত দূরই বা পালাবে? বেশি দূর পালানোর আগেই রাজ্য বাচ্চাটাকে ধরে ফেলে। বাবু তখন মুক্তিপণের টাকা নেবার জন্য ঘাপটি মেরে বসেছিল। একটু পরে বাচ্চার বাবা টাকার ব্যাগ রেখে যেতেই বাবু ছুটে গিয়ে ব্যাগটা হাতে নেয়। আর তখনই চারিদিক থেকে আন্ডারকভার পুলিশ অফিসারেরা বেরিয়ে আসে। তখন বাবুর গায়ের শক্তি ভালো, সে ওদেরকে ধাক্কা মেরে দৌড় দেয়। এরপরে ধোপাদের এরিয়াতে ঢুকে পড়ে। সারি সারি কাপড় মেলে দেওয়া ছিল। বাবু কৌশলে ভেজা চাদরগুলো অফিসারদের ওপরে ফেলে দেয়। এতে ওরা কাপড়ে জড়িয়ে গেলে এই সুযোগে বাবু পালিয়ে রাজ্যর কাছে চলে আসে। বাচ্চার বাবা পুলিশ আনায় বাবু খুবই ক্ষেপে গিয়েছিল। সে বাচ্চাটাকে হত্যার জন্য ছুরি বের করলে রাজ্য তাকে বাধা দেয়। এতে বাবু মেজাজ হারিয়ে রাজ্যের মাথায় কাচের বোতল দিয়ে আঘাত করে। রাজ্য বাবুকে পাল্টা আক্রমণ করে তার গলা পেছন থেকে চেপে ধরে। বাবুর প্রায় মরমর অবস্থা হলে সে রাজ্যর কাছে ক্ষমা চাইলে রাজ্য তাকে ছেড়ে দেয়। এরপরে আয়নার সামনে গিয়ে মাথার ক্ষত চেক করে। দুজনের মারামারি দেখে বাচ্চাটা আতঙ্কে কান্নাকাটি করছিল। বাবু ধমক দিয়ে বাচ্চাটাকে চুপ করতে বললেও সে চুপ করে না। তাই রাগ করে বাবু মেজাজ হারিয়ে বাচ্চাটাকে ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে মেরে ফেলে। যদিও বাবু নিজেও বুঝতে পারে না কিভাবে কি হলো। এই ঘটনার পরে তাদের এই শহরে থাকা রিস্ক হয়ে যায়, তাই ওরা বোম্বে থেকে দিল্লিতে পালিয়ে আসে। যাই হোক, এদিকে বর্তমানে সুমন আর সাহিলের কেসে জয়প্রকাশ ফরেন্সিক ডাক্তার বিশ্বজিতের কাছে
দুজনে লাশের ব্যাপারে ডিটেলস জানতে চায়। ডাক্তার জানায় সাহিলকে ধারালো এবং ভারী কিছু দিয়ে খুন করা হয়েছে। হতে পারে মার্ডার ওয়েপন, কোনো তরবারি বা এই টাইপের কিছু। তাছাড়া তার হাতে কাঁধে দাগ রয়েছে, যেটা ওর লাশ টেনে আনার কারণে হয়েছে। সুমনকে মারা হয়েছে কোনো ভারী রড জাতীয় জিনিস দিয়ে মাথার পেছনে আঘাতের মাধ্যমে। তবে সুমনকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ডাক্তার গাড়ির হেডলাইটেরও ফরেন্সিক করেছিল। বেশ কয়েক রকমের কেমিক্যাল ইউজের পরে জানা গেছে এটা যে গাড়ির পার্ট সেই গাড়িটার রং সবুজ। জয়প্রকাশ দ্রুত জাভেদকে ফোন করে সবুজ রঙের গাড়ি সার্চ করতে বলে, তবে গাড়িটা খুঁজে পাওয়া যায় না। খুনের দুদিনও কোনো লিড না পাওয়ায় এসপি জয়প্রকাশকে এই কেস থেকে সরিয়ে দেয়। জয়প্রকাশ অনেক রিকোয়েস্ট করে তাকে যেন অন্তত 24 ঘন্টার সময় দেওয়া হয়, কিন্তু এটা তো আর যেমন তেমন কেস না। একে তো এটা দুটো বাচ্চার ব্রুটালি মার্ডারের কেস, তার উপরে আবার বাচ্চা দুটো একজন আর্মি অফিসারের, তাই ওপর মহল থেকে প্রচুর প্রেশার আসছিল। এই জন্য এসপি জয়প্রকাশকে আর সুযোগ না দিয়ে আগামীকাল সকালে ইন্সপেক্টর চৌহানের কাছে কেসটা হ্যান্ডওভার করার নির্দেশ দেয়। তবে জয়প্রকাশ হাল ছাড়ে না। কেস হ্যান্ডওভারের আগে অন্তত আজকের রাতটা তার হাতে সময় আছে, তাই সে ক্লু খুঁজতে জঙ্গলে চলে যায়। যেখানে লাশ পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে দেখে অশোক দাঁড়িয়ে আছে। অশোক মূলত বাচ্চাদের স্মৃতিচারণের জন্যই এখানে এসেছিল। সে নিজের পাথর বাঁধা বুকের কষ্টের কথা জয়প্রকাশের সাথে শেয়ার করে। জয়প্রকাশ সেখান থেকে রাস্তা দিয়ে জিপ নিয়ে ফেরার সময়ে হঠাৎ সামনে দিয়ে একটা পশু দৌড় দেওয়ায় সে হার্টব্রেক মেরে গাড়ি থামিয়ে দেয়। এরপরে দেখার জন্য বাইরে এসে লাইট মারতেই কিছু একটা চকচক করে ওঠে। সে জঙ্গলের দিকে এগিয়ে দেখে সবুজ রঙের একটা গাড়ি পড়ে আছে। এটাই সেই গাড়ি যেটাতে করে সুমন আর সাহিলকে জঙ্গলে আনা হয়েছিল। তো গাড়িটাকে ফরেন্সিক বিভাগে আনা হয়। গাড়িতে 4 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। দুটো ফিঙ্গারপ্রিন্ট সুমন এবং সাহিলের, বাকি দুটো অপরিচিত। তবে একটা ফিঙ্গারপ্রিন্ট প্রায় মুছে অস্পষ্ট হয়ে গেছে। তা চেক করে বুঝতে পারে গাড়িটা চুরি করে আনা হয়েছে। গাড়ির ভেতর থেকে একটা তরবারিও উদ্ধার করা হয়, যেটা ভারতের স্বাধীনতারও আগের তরবারি। তরবারিতে একজনের নাম লেখা ছিল মোহনলাল সোধি চোরানলা। এখন পর্যন্ত এই কেসে এই নামটাই তাদের কাছে সবচেয়ে বড় লিড। রাতারাতি কেসের রূপ পাল্টে দেওয়ায় এসপি জয়প্রকাশকে এই কেসে পুনর্বহাল রাখে। তবে সময় বেঁধে দেয় 48 ঘন্টার ভেতরে এই কেস ক্লোজ করা লাগবে। এদিকে রাজ্য এবং বাবু 4 দিন আগে দিল্লিতে এসে পৌঁছায়। পয়সার অভাবে তারা একটা আশ্রমে খাবার খায়। রাজ্য বাবুর ওপরে রেগেছিল, তাই বাবু বারবার ক্ষমা চাইছিল। এক পর্যায়ে সে ইমোশনাল হয়ে বলে সে ছোটবেলা থেকেই বদমেজাজি। তার বাবা অল্প বয়সে মারা যায়। একমাত্র ভাইও রান্নাঘরে আগুনে পুড়ে মারা যায়। ভাইকে বাঁচাতে গিয়ে বাবুর নিজের হাতও পুড়ে গিয়েছিল। সে রাজ্যকে পোড়া হাত দেখিয়ে কান্না করে। বাবুর অনুতপ্ত হওয়া দেখে রাজ্য তাকে ক্ষমা করে দেয়। এরপরে রাজ্য জানায় তার এক ফ্রেন্ড এখানে 5 স্টার হোটেলে গান করে, তার কাছে ওরা শেল্টার পাবে। তো এবার ওরা 5 স্টার হোটেলে গিয়ে দেখে এটা শুধু নামই 5 স্টার। তো ভেতরে সস্তার ওপরে প্রচুর রং তামাশা চলছিল। রাজ্যর বন্ধু পিয়ারি একসাথে ডুয়েট কণ্ঠে গান গাইতে পারে। সে শরীরের এক সাইডে পুরুষের সাজ সেজেছে, অন্য সাইডে মহিলার। এভাবেই সে কণ্ঠ বদলে দুটো স্বরে গান গাইছিল, আর দর্শকও অনেক এনজয় করছিল। দর্শকদের ভেতরে বাল্লু নামের একজন ছিল যে বারবার পিয়ারির কাছে ছুটে যাচ্ছিল। আসলে বাল্লুর একটা সমস্যা আছে, সে শুধু ছেলেদের পছন্দ করে। বাবু রাজ্যর বন্ধুকে নিয়ে বেশ হাসাহাসি করে। তো প্রোগ্রাম শেষ হলে রাজ্য পিয়ারিকে সাইডে এনে নিজেদের সমস্যার কথা জানায়। পিয়ারি তাদের নিয়ে বাইকে উঠতেই বাল্লু তার কাছে ছুটে এসে ন্যাকামো শুরু করে। তবে বাবু বাল্লুকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে পিয়ারি বাবুর ওপরে বেশ খুশি হয়। এরপরে পিয়ারি ওদেরকে নিজের ভাড়া বাসায় নিয়ে আসে। ড্রিঙ্কসের সময় কথায় কথায় পিয়ারি বলে বাল্লু তাকে অনেক জ্বালাতন করে। ধনীর নষ্ট ছেলে বলে বাল্লুকে গালাগালও দেয়। ধনীর নষ্ট ছেলের শব্দটা শুনে বাবু বেশ চমকে ওঠে এবং জানতে চায় বাল্লু অনেক বড়লোক নাকি। পিয়ারি জানায় বাল্লুর বাবা মোহনলাল সোধি চোরানলা ব্রিটিশ আমলে ওষুধ বিক্রি করে অনেক টাকার মালিক হয়েছিল। তাদের প্রাসাদও ছিল। এসব শুনে বাবু আর রাজু ধারণা করে বাল্লুরও নিশ্চয় অনেক টাকা আছে। যেহেতু বাল্লু পার মাতাল, তাই তার বাড়িতে চুরি করা অনেক ইজি হবে। এই জন্য ওরা পিয়ারিকে নিয়ে বাল্লুর বাড়িতে চলে যায়। বাল্লু দরজা খুলে পিয়ারিকে দেখেই খুশি হয়ে যায়। তখন বাকি দুজনও ভেতরে ঢোকে। দুজনে মিলে বাল্লুর সাথে হাতাহাতি শুরু করে এবং বাল্লুকে বেধম মারে। যদিও এসব দেখে পিয়ারি পালিয়ে যায়। এরপরে তারা বাড়িতে চুরির মতো কি আছে খুঁজতে শুরু করে, তবে তেমন কিছুই পায় না। তাই রাজ্য পিয়ারিকে মনে মনে গালাগাল দিতে থাকে। তবে বাবুর মোহনলাল সোধি চোরানলার তরবারিগুলোর দিকে নজর যায়, তাই অন্যান্য টুকিটাকি জিনিসের সাথে সে ওগুলো চুরি করে নেয়। তারা বাইরে বের হতেই একটা সবুজ গাড়ি দেখতে পেয়ে গাড়িটাও চুরি করে নেয়। এদিকে বর্তমান সময়কালে অনেক খোঁজাখুঁজির পরে জয়প্রকাশকে ফোনে জানানো হয়
পুলিশ চোরানলার খোঁজ পেয়ে গেছে, তাই জয়প্রকাশ দ্রুত বেরিয়ে যায়। চাঁদনি চক মার্কেটে এসে জয়প্রকাশ একটা দোকানে চোরানলার দোকান কোনটা জিজ্ঞেস করলে সেই দোকানদার একটু বিরক্ত হয়। আসলে হার্বাল ওষুধের মার্কেটে এরা প্রতিপক্ষ। লোকটা এবং দোকানের ভেতর থেকে তার মা জানায় মোহনলাল সৌদি চোরানলা অনেকদিন আগেই মারা গেছে। ব্রিটিশ আমলে সাহেবদের কাছে ঔষধ বিক্রি করে সে অনেক টাকা কামিয়েছিল। বর্তমানে তার ছেলে বাল্লু বেঁচে আছে, তবে ছেলেটা গে। মহল্লার সব ছেলের দিকেই তার নজর থাকে, বিশেষ করে ধানিরাম নামের একটা ছেলের পেছনে সে সবসময় লেগে থাকে। জয়প্রকাশ জানতে চায় বাল্লুকে কোথায় পাওয়া যাবে। দোকানদার জানায় কয়েকদিন ধরে বাল্লুকে দেখা যাচ্ছে না, তার কোথাও কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তো এরই মধ্যে ফরেন্সিক ডাক্তার বিশ্বজিৎ জয়প্রকাশকে ডেকে পাঠালে সে ওখানে চলে যায়। ডাক্তার জয়প্রকাশকে গাড়ির কাছে নিয়ে গিয়ে দেখায় গাড়ির পেছনের গ্লাসে ব্লাড এবং ফাইবারের ছাপ বসে আছে। ডাক্তার জানায় বাচ্চারা গাড়ির পেছনের সিটে বসেছিল। গাড়ির সামনের সিট থেকে বেশ কয়েকবার ওদেরকে আঘাত করা হয়েছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওদের রক্ত ছাড়াও গাড়িতে খুনির রক্ত পাওয়া গেছে। সম্ভবত সুমন বা সাহিল খুনিদের কাউকে আঘাত করেছিল। গাড়িতে যে পরিমাণ রক্তের ট্রেস আছে তাতে ডাক্তার ধারণা করে খুনিও বেশ ভালো মতনই জখম হয়েছে। আর জখম যেহেতু রয়েছে তাহলে সে হয়তো কোনো হাসপাতালেও চিকিৎসার জন্য গেছে। এই জন্য ডাক্তার হাসপাতালে খোঁজ নিতে বলে। হাসপাতালে খোঁজ নিয়ে একজন ডাক্তারের কাছে জানা যায় কয়েকদিন আগে দুজন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিল। ক্ষত দেখে ডাক্তার এক্সরের জন্য রেফার করেছিল। এক্সরেও হয়েছিল, তবে রিপোর্ট বা ফার্দার কোনো চিকিৎসা না নিয়েই ওরা চলে গেছে। ওদের একজন লম্বা ছিল, অন্যজন 5 ফুট 5 ইঞ্চি লম্বা। একজনের হাতে পোড়া দাগও ছিল। তবে ডাক্তারের সন্দেহ হচ্ছিল ওরা একবার এক এক কথা বলছিল। একবার বলে মারামারি করে লেগেছে, অন্যবার বলে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। তাই এটা যেহেতু পুলিশ কেস, তাই ডাক্তার ডিউটিরত কনস্টেবলকেও অবগত করেছিল। জয়প্রকাশ বাইরে কনস্টেবলকে জিজ্ঞেস করে সে কেস রেকর্ড করেছে কিনা। কনস্টেবল জানায় ওরা অনেক রিকোয়েস্ট করেছিল, গরিব মানুষ কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই কনস্টেবলের কেস রেকর্ড করার প্রয়োজন মনে হচ্ছিল না, তাই সে কেস রেকর্ড করেনি। এটা শুনে জয়প্রকাশ খুবই ক্ষেপে যায় আর কনস্টেবলকে বকাবকি করে। কনস্টেবল জানায় সে কিছু ডিটেলস লিখে রেখেছে, বিশেষ করে ওদের নাম এবং ঠিকানা। যদিও জয়প্রকাশ জানত ওরা মিথ্যা নাম আর অ্যাড্রেস দিয়েছে, তবুও সে রেডের ওয়ারেন্ট বের করার নির্দেশ দেয়। এরপরে তার ঠিকানা মতো গিয়ে দেখে পুরো বাড়ি খালি। তবে জয়প্রকাশ একটা তরবারি খুঁজে পায় যেটার ওপরে মোহনলাল সৌদি চোরানলার নাম লেখা ছিল। সে বুঝে যায় খুনিরা কোনো সময় হয়তো এখানেই ছিল বা এখান থেকেই বাকি তরবারিগুলো চুরি করেছিল। এদিকে রিপোর্টার নিসার রিজভী পার্সোনাল ইনভেস্টিগেশন করে একজন দুধওয়ালাকে খুঁজে পায় যে ওই দিন গাড়ির ভেতরে বাচ্চাদের ওপরে অ্যাটাক হতে দেখেছিল। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, রাস্তাও ফাঁকা ছিল। বাচ্চা দুটো গাড়ির ভেতর থেকে হাওমাও করে কেঁদে কেঁদে সাহায্য চাইছিল। দুধওয়ালা একা মানুষ সাইকেলের ওপর থেকে আর কতটুকুই বা হেল্প করবে, তবু সে সাহায্যের জন্য এগিয়ে যায়। তখন ওরা গাড়িটা দুধওয়ালার পায়ের ওপরে উঠিয়ে দেয়, এতে দুধওয়ালার পা ভেঙে যায়। তখন ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। দুধওয়ালা এখানেই থেমে থাকেনি, সে কোনোভাবে বাড়ি ফিরে তার ভাইয়ের মাধ্যমে থানায় ইনফরমেশন পাঠায়। নিজেও 4 বার হেল্পলাইনে ফোন করেছিল, কিন্তু কোনো রেসপন্স পায়নি। নিসার তার দায়িত্বজ্ঞান দেখে ধন্যবাদ জানায়। এদিকে জয়প্রকাশ বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে। হাসপাতালে কনস্টেবলের কাছে খুনিরা মোহন কুমার এবং পিয়ারি কুমার নামটা দিয়েছিল। বাড়ির মালিক জানায় পিয়ারি কুমার আর মোহন কুমার একই ব্যক্তি। সে পিয়ারিকে ওই বাসাটা ভাড়া দিয়েছিল। জয়প্রকাশ হাসপাতালে যাওয়া 2 খুনির স্কেচ আঁকিয়ে এনেছিল। স্কেচ দেখালে বাড়িওয়ালা জানায় এর মধ্যে পিয়ারি নেই, তাই জয়প্রকাশ পিয়ারির একটা স্কেচ এঁকে নেয়। তবে বাড়িওয়ালা বাল্যকে চিনত না। জয়প্রকাশ পিয়ারির ব্যাপারে আরেকটা ইনফরমেশন জানতে পারে, সে বাসার কাছাকাছি কোনো একটা বারে কাজ করত। এরপরে পুলিশ ধানিরামকে খুঁজে বের করে। জয়প্রকাশ ধানিরামের বাড়িতে গিয়ে বাল্লুর কথা জিজ্ঞেস করলে সে একটু বিব্রত বোধ করে, তাই পুলিশ ধানিরামকে নিয়ে বাল্লুর বাড়িতে যায়। যেহেতু বাবু আর রাজ্য বাল্লুর বাড়িতে লুট করেছে, তাই পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়েছিল। তারা বাজে পচা গন্ধও পাচ্ছিল। গন্ধ শুকিয়ে তারা বাল্লুর লাশটা খুঁজে বের করে। যেহেতু বাল্লুর কাছের লোক বলে কেউই নেই, সমাজের চোখে সে আনসপেক্টেবল ছিল, তাই কেউ তার খোঁজও করেনি। ধানিরাম জানায় বাল্লুর সাথে তার লাশ দেখা হয়েছিল 10-12 দিন আগে। এমনিতেও তারা মাসে শুধু 1-2 বারই দেখা করত। এছাড়াও সে একটা বার রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে জানায় বাল্লু ওখানে ড্রিঙ্ক করতে যেত। এরই মধ্যে জয়প্রকাশ খবর পায় তার আরেকটা গ্রুপ পিয়ারির বার খুঁজে পেয়েছে, তাই জয়প্রকাশ এবার 5 স্টার বারে চলে যায়। সেখানে ম্যানেজার পিয়ারির স্কেচ দেখেই তাকে চিনে ফেলে এবং জানায় এখানে পিয়ারি গান গাইতো। গত কয়েকদিন আগে পিয়ারির 2 বন্ধু তাকে নিয়ে গেছে। তখন জয়প্রকাশ হাসপাতালের কনস্টেবলের কাছ থেকে আঁকা স্কেচ দুটো দেখালে বার ম্যানেজার বলে এরা দুজনেই পিয়ারির বন্ধু।
অর্থাৎ এরা দুজনে রাজ্য আর বাবু ছিল। যাই হোক, এদিকে আশোক একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে হায়ার করেছিল যাতে সে সুমন এবং সাহিলের ফরেন্সিক রিপোর্টটা তাকে এনে দেয়। রিপোর্ট দেখে আশোক প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ রিপোর্টে লেখা ছিল সুমনকে রেপ করা হয়েছিল, সেখানে সিমেনেরও ট্রেস পাওয়া গেছে। অন্যদিকে জয়প্রকাশ জানতে পারে পিয়ারি এখন একটা হাজতে বন্দি আছে। সে ওই থানায় চলে যায়। পিয়ারিকে 3 দিন আগে রিজ এরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পিয়ারি জানায় বাল্লুকে রাজ্য এবং বাবু খুন করেছে। খুনের সময় সে পালিয়ে এসেছিল, তাই 3 দিন আগে দুজনের প্রতিশোধ নিতে পিয়ারিকে ধরে একটা পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। সেখানে বাবু রাজ্যকে নানানভাবে প্রলুব্ধ করছিল যাতে রাজ্য পিয়ারিকে খুন করে। তবে এ সময় পাশ থেকে একজোড়া কাপলের হাসাহাসির আওয়াজ পাওয়া যায়। ওরা ওখানে প্রেম করতে এসেছিল। এই সময় কিছুটা দূরের রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা গেলে মেয়েটা ছেলেটাকে আইসক্রিম এনে দিতে বলে। ছেলেটা আইসক্রিম আনতে যাওয়া মাত্রই বাবু মেয়েটাকে মুখ চেপে ধরে তাদের কাছে নিয়ে আসে। বাবু বলে, পিয়ারির জন্য আমরা বাল্যকে হত্যা করেছি, তাই সে খুনের বিনিময়ে পিয়ারিও একজনকে খুন করবে। এই বলে বাবু পিয়ারিকে চাপাচাপি করে সে যাতে তরবারি দিয়ে মেয়েটাকে হত্যা করে। তবে পিয়ারির কাউকে খুনের মতো সাহস ছিল না, তাই সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আবার এখন পর্যন্ত সবগুলো খুন শুধুমাত্র বাবু একাই করেছে, রাজ্য কোনো খুন করেনি। তাই সে এবার নিজেকে প্রমাণ করার জন্য মেয়েটাকে খুন করতে যায়। তবে ততক্ষণে ছেলেটা জেনে গিয়েছিল তার প্রেমিকার সাথে খারাপ কিছু হয়েছে, তাই সে রাস্তা থেকে একজন কনস্টেবলকে ডেকে এনেছিল। তারা চলে আসায় রাজ্য আর বাবু মেয়েটাকে ফেলে সবুজ গাড়িটাতে করে পালিয়ে যায়। তবে পিয়ারি পালানোর সুযোগ পায় না বলে তাকে গ্রেপ্তার করা হয়। তো পিয়ারি স্কেচ থেকে দেখিয়ে দেয় কোনটা বাবু আর কোনটা রাজ্য। তাকে সুমন এবং সাহিলের কথা জিজ্ঞেস করলে সে ওদের ব্যাপারে কিছু বলতে পারে না। তাছাড়া এই মুহূর্তে বাবু এবং রাজ্য কোথায় থাকতে পারে এই ব্যাপারেও তার কোনো ধারণা ছিল না। তবে সে জানায় সনিপাটে রাজ্যর এক বোন আছে, হয়তো ওরা ওখানে যেতেও পারে। তো জয়প্রকাশ এবার ফোর্স নিয়ে সনিপাটে যাবার জন্য বেরিয়ে পড়ে। তারা ঠিক খুঁজে খুঁজে রাজ্যর বোনের বাড়িতে পৌঁছে যায়। রাজ্যর বোন, দুলাভাই এবং ভাগ্নি জানায় গত 2 দিন রাজ্য এখানেই ছিল, তবে রাজ্য ভোরে কাউকে কিছু না বলে চলে গেছে। জয়প্রকাশ যখন জানায় রাজ্য মার্ডার কেসে অভিযুক্ত, তখন রাজ্যর বোন এটা বিশ্বাসই করতে পারে না, কারণ রাজ্য এতটাই নিরীহ ছিল যে তেলাপোকা দেখলেও ভয় করত। তাহলে সে কিভাবে কাউকে খুন করবে? বাড়িতে রাজ্যর ভাগ্নি খুব বেশি ঘাবড়েছিল, তাই জয়প্রকাশ আর এখানে ঝামেলা না করে বেরিয়ে যায়। দিন 3 আগে বাবু প্রচণ্ড আহত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। রাজ্য আহত অবস্থায় পাশের সিটে বসেছিল। বাবু আর গাড়ি চালাতে না পেরে জঙ্গলের ভেতরে নামিয়ে দেয়, মানে জয়প্রকাশ যেখানে গাড়িটা খুঁজে পেয়েছিল আর কি। রাজ্য উপায় না পেয়ে বাবুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সকালে জ্ঞান ফিরে বাবু রাজ্যের ওপর বিরক্ত হয়, কারণ হাসপাতালে আসা চেয়ে বিনা চিকিৎসায় মরে যাওয়াই বেটার ছিল। ডাক্তার বাবুকে জিজ্ঞেস করে সে কিভাবে আহত হয়েছিল। বাবু জানায় গাড়ি অ্যাক্সিডেন্টে। তবে গত রাতে রাজ্য অলরেডি ডাক্তারকে বলে রেখেছে তারা মারামারি করে আহত হয়েছে, তাই দুজনে দুরকম কথা বলায় ডাক্তার সন্দেহ করে। তাছাড়া পুলিশ কেস হওয়ায় এখানে এখন পুলিশ এসে ঝামেলা করবে, তাই দুজনে পালানোর জন্য বেরিয়ে যায়। তবে তারা কনস্টেবলের সামনে পড়ে যায়। তারা কনস্টেবলকে রিকোয়েস্ট করে বলে আমরা গরিব মানুষ, এমনিতে অ্যাক্সিডেন্ট করে বেহাল দশা, আমাদের আর থানা পুলিশের চক্কর কাটার ক্ষমতা নেই। এসব শুনে কনস্টেবল কনভিন্স হয় আর ওদের নাম ঠিকানা জানতে চায়। ওরা নিজেদের নাম না বলে পিয়ারির 2টো নাম আর পিয়ারির বাসার অ্যাড্রেস দিয়ে চলে যায়। এরপরে বাবু রাজ্যকে একটা বাসে তুলে দিয়ে তার বোনের বাড়ি চলে যেতে বলে। বাবু রাজ্যকে নিজে যেখানে থাকবে সেই অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে রাখে, যাতে যে কোনো দরকারে যোগাযোগ করতে পারে। তো এরপরই রাজ্য 2 দিন আগে বোনের বাড়িতে চলে আসে। রাজ্য নিজের হাতের চোটের ব্যাপারে মিথ্যা বলে যে সে সিনেমার লাইনে আছে, শুটিংয়ের সময় হাতে চোট পেয়েছে। বোন এবং ভাগ্নি সেটাই বিশ্বাস করে নেয়। পরের দিন রাজ্য ভাগ্নিকে নিয়ে একটা দোকানে বসে ভাজাপোড়া খাচ্ছিল। তখন পত্রিকায় সে সুমন সাহিলকে নিয়ে লেখা নিউজ দেখতে পেয়ে ঘাবড়ে যায়। সে দ্রুত বাবুকে ফোন করে ব্যাপারটা জানায়। তবে বাবু তেমন গুরুত্ব দেয় না, কিন্তু রাজ্যর ভীষণ ভয় লাগছিল। সে আশেপাশের সব মানুষকেই সন্দেহের চোখে দেখছিল, তাই সে ওই রাতেই বোম্বে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সে শুয়েছিল, তখন ভাগ্নি এসে জেদ ধরে সেও রাজ্যের সাথে বোম্বে যাবে, কারণ সেও সিনেমায় অভিনয় করতে চায়। ভাগ্নি তাকে নিজের কয়েকটা সুন্দর ফটো দেখায়। তবে রাজ্যের এ সময় হঠাৎ বিভ্রম হয়, যেন নিজের ভেতর থেকে হারিয়ে গেছে। সে ভাগ্নির সাথে খারাপ আচরণ করে এবং সিনেমার লাইনে গেলে নষ্ট হয়ে যাবে এমন কথাবার্তা বলে বেরিয়ে চলে যায়। এই জন্যই মূলত রাজ্যর ভাগ্নি খুব ঘাবড়ে ছিল। যাই হোক, জয়প্রকাশ ফোর্স নিয়ে পুরো গ্রামের রাজ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে কেউ তাকে দেখেছে কিনা। তবে গ্রামের কেউই কোনো ইনফরমেশন দিতে পারে না।
কিছুক্ষণ পরে খবর আসে রাজ্যর বাইক একটা ধাবার সামনে দেখা গেছে। জয়প্রকাশ সেখানে ফোর্স নিয়ে ছুটে যায়, কিন্তু রাজ্য তার আগেই ভেগে গেছে। জয়প্রকাশ হতাশ হয়ে ফিরে আসে। ফিরে এসে সে আরেকটা খারাপ খবর পায়, আগামীকাল সকালে কেসের দায়িত্ব চৌহান স্যারকে হ্যান্ডওভার করা লাগবে। এদিকে নিসার সোর্সের মাধ্যমে রাজ্য এবং বাবুর বোম্বেতে একটা বাচ্চাকে খুনের কথাটা জেনে যায়। সেটা জয়প্রকাশকে জানানোর জন্য নিসার তার বাড়িতে চলে আসে। যদিও পার্সোনাল লাইফে তারা প্রেমিক প্রেমিকা ছিল, তবে প্রফেশনাল লাইফের কারণে তাদের ভেতরে দূরত্ব তৈরি হয়ে গেছে। তবুও তদন্তের স্বার্থে জয়প্রকাশকে ইনফরমেশনটা জানিয়ে দেয়। এর একটু পরে এএসআই জাভেদ এসে জয়প্রকাশকে বলে বোম্বে থেকে এসআই গুপ্তে ফোন করে বারবার জয়প্রকাশকে চাইছে। জয়প্রকাশ থানায় গিয়ে ফোন কানেক্ট করলে গুপ্তে জানায় বাবু আর রাজ্য বোম্বেতে একটা ছেলেকে কিডন্যাপের পরে হত্যা করেছিল। কিডন্যাপের পরে পুলিশ বাবুকে অলমোস্ট ধরিয়ে ফেলেছিল, তবুও সে সামহাও পালিয়ে যায়। তাদের সোর্স মোতাবেক বাবু আবারও বোম্বেতে ফিরে এসেছে, তাই ওকে ধরতে হলে সে জয়প্রকাশকে বোম্বেতে চলে আসতে বলে। বাবু যেহেতু বোম্বেতে ফিরে গেছে, তাহলে রাজ্য নিশ্চয়ই বোম্বেতেই তার কাছে ফিরে যাবে। কিন্তু সমস্যা হলো এই কেসটা সকালে চৌহানের কাছে ট্রান্সফার হয়ে যাবে, তখন আর জয়প্রকাশ স্বাধীনভাবে কাজ করতে পারবে না। জয়প্রকাশ হেড কনস্টেবলের কাছে জানতে পারে এখনও চাইলে বোম্বে ট্রেন ধরা সম্ভব, তাই সে আর দ্বিতীয়বার না ভেবে বোম্বের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাবু ছোটবেলা থেকেই সাইকো টাইপের। ছোটবেলায় তার নাম ছিল কুমার। প্রায় 12 বছর আগে সে যখন স্কুলে পড়তো, স্কুলে তার নামে অভিযোগের শেষ ছিল না। কখনো কারো মুখের ভেতরে মার্বেল ঢুকিয়ে যেত, কখনো পানির ট্যাঙ্ক থেকে ধাক্কা মেরে ফেলে দিত। হেডমাস্টার বাবুর মাকে ডেকে লাস্ট ওয়ার্নিং দিয়ে বলে এই সেমিস্টারের পরে বাবুকে আর স্কুলে রাখবে না। মা আপসেট হয়ে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন মাকে খুশি করতে বাবু এক কোটা মধু এনে বলে মা তুমি মধুর চেয়েও মিষ্টি। এই সময় বাবু রিসেন্টলি যে ছেলেটাকে মেরেছে তাকে দেখতে পেয়ে বাবুর মা ডাক দেয়। মা ছেলেটাকে জানায় সে বাবুর কাজের জন্য খুবই অনুতপ্ত। মা ছেলেটাকে বাবুর আনা মধুর কৌটাটা দিতে চাইলে ছেলেটা বলে সে এটা নিতে পারবে না, কারণ বাবু ওটা স্টাফ রুম থেকে চুরি করে এনেছে। এবার বাবুর মা আরও বেশি আপসেট হয়ে চলে যায়। এই ঘটনায় বাবুও ছেলেটার ওপরে খেপে যায়। বাচ্চাটা একটা ওয়াশরুমে প্রসাব করতে ঢোকে। সেই ওয়াশরুমের দেয়ালের এক কোণায় মৌমাছির চাক ছিল। বাবু মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ফলে প্রচুর মৌমাছির কামড় খেয়ে ছেলেটা আর সার্ভাইভ করতে না পেরে মারা যায়। এরপরে বাবুকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। সেখানে 4 বছর কাটিয়ে বাবু ফিরে এসে দেখে তার মায়ের আরেকটা বাচ্চা হয়েছে, তবে এটা তার সৎ বোন। মা বাবুকে দেখেই ঘাবড়ে যায়। খুনি ছেলেকে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। বাবু যতক্ষণ বাচ্চাটার কাছে ছিল তার মায়ের বুকের ভেতরটা ধকপক করছিল। বাবুর জন্য চা বানানোর সময়ে তার মা ভাবে চায়ের সাথে বিষ মিশিয়ে দেবে কিনা, তবে বাবু ব্যাপারটা আগেই বুঝে যায় এবং মাকে বলে সে এত সহজে মরবে না। বাবু আবারও তার মায়ের সংসারে থাকতে চাইছিল, তবে এরকম সাইকো ছেলেকে বাড়িতে রাখাটাই রিস্কি। তাই মা নিজের জমানো সব টাকা পয়সা বাবুকে দিয়ে দূরে কোথাও চলে যেতে বলে। মা তাড়িয়ে দিচ্ছে দেখে বাবু বেশ আপসেট হয়। চলে যাবার আগে সে আরেকবার গরম চা খাবে বলে কিচেনে যায় এবং পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তার সৎ বোনটা মারা যায়। বাবুর মায়ের সর্বশরীর পুড়ে যায়। বাবুর নিজের হাতটাও ঝলসে যায়। তো বাবু এতটাই সাংঘাতিক ছিল যে নিজের মাকেও ছাড়েনি। যাই হোক, জয়প্রকাশ বোম্বাইতে এসে প্রথমে কিডন্যাপ বাচ্চাটাকে যেখানে খুন করা হয়েছিল সেই জায়গাটা দেখতে যায়। সে আরও জানতে পারে বোম্বেতে ফিরে আসার পরে বাবু একটা দম্পতিকে অ্যাটাক করেছিল। জয়প্রকাশ সেই দম্পতির সাথে দেখা করতে যায়। স্বামীটা মার খাওয়ায় তখনও তার চোখ মুখে কালশিটে পড়েছিল। তার স্ত্রীর অবস্থা আরও শোচনীয়। 2 দিন আগে রাতে স্বামী স্ত্রী একটা ট্যাক্সি দাঁড় করায়। এই ট্যাক্সিটা বাবু চালাচ্ছিল। ওরা না বুঝে বাবুর ফাঁদে পা দিয়ে ফেলে। শুনশান ফাঁকা জায়গায় গিয়ে বাবু প্রথমে লোকটার জামাকাপড় খুলে নিয়ে তাকে বেদম মারধর করে। এরপরে লোকটার স্ত্রীর কাপড় ছিঁড়ে তাকে শ্লীলতাহানি করে। তারপরে ওদের একটা কিউট কুকুরের বাচ্চা নিয়ে চলে যায়। সব শোনার পরে জয়প্রকাশ ওদেরকে যথাসম্ভব সান্ত্বনা দিয়ে বেরিয়ে যায়। এরপরে জয়প্রকাশ বাবুর মায়ের ব্যাপারে জানতে পারে যে এখনও একটা হাসপাতালে ভর্তি আছে। তাই সে বাবুর মায়ের কাছে যায়। বাবুর মায়ের অবস্থা দেখে তার ভীষণ খারাপ লাগে। বাবুর মা ঘৃণা ভরে বলে সে একটা রাক্ষস জন্ম দিয়েছে। বাবুর মায়ের কাছে জয়প্রকাশ জেনে নেয় বাবু কোন চাইল্ড সংশোধনাগারে ছিল। এরপরে সে ওখানেও চলে যায় এবং এখানে বাবুর বিহেভিয়ার সম্পর্কে জেনে নেয়। এখানে সবাই বাবুকে খুব ভয় পেত, কেউ তার সাথে মিশত না। তবে জিমি নামের একটা ছেলে বাবুর বেশ ভালো বন্ধু ছিল। তবে জিমির নামে আর কোনো ডিটেল ছিল না। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তাদেরকে নতুন পরিচয় দেওয়া হয়। যাই হোক, এদিকে বাবুর মিনা নামের একটা প্রেমিকা ছিল। মিনা একজন নার্স। পত্রিকায় বাবু এবং রাজ্যর স্কেচ দিয়ে নিউজ ছাপা হয়েছিল। সেই নিউজটা মিনাও দেখে ফেলে।
এবং তার বান্ধবী জেনির সাথে শেয়ার করে। জেনি মিনাকে পরামর্শ দেয় সে যেন পুলিশকে ফোন করে বাবুকে ধরিয়ে দেয়, তবে মিনা সাহস পায় না। তাই জেনি নিজেই থানায় ফোন করে জয়প্রকাশকে ডেকে আনে। জেনি জানায় মিনা বাবুর ব্যাপারে ভালো জানে, তাই সে স্টাফ রুমে মিনার সাথে দেখা করার জন্য জয়প্রকাশ এবং গুপ্তাকে নিয়ে যাচ্ছিল। ততক্ষণে বাবু জিমির ব্লেজার পরে এসে স্টাফ রুমে ঢুকে মিনার সাথে ক্লোজ হবার চেষ্টা করে। তবে মিনা আজ খুবই ভয় পাচ্ছিল। সে পত্রিকাটা লুকানোর চেষ্টা করে, তবে বাবু সেটা দেখে ফেলে। মিনা বাবুর মুখে গরম কফি ছুঁড়ে পালানোর চেষ্টা করলে বাবু ক্ষেপে যায় এবং মিনাকে মেঝেতে ফেলে দেয়। এরপর তার মাথাটা ক্রমাগত মেঝের সাথে বাড়ি মেরে আঘাত করতে থাকে। জয়প্রকাশেরা যতক্ষণে এসে পৌঁছায় ততক্ষণে বাবু পালিয়ে গেছে, শুধুমাত্র মিনার নিথর দেহ পড়ে আছে। তারা সেখানে কুকুরের বাচ্চাটাও পায়, যেটা বাবু দম্পতির কাছ থেকে নিয়ে এসেছিল। এছাড়া বাবু তাড়াহুড়োতে ব্লেজারটাও ফেলে গিয়েছিল। ব্লেজারটাতে নাসিম টেইলার্সের ট্যাগ লাগানো ছিল, তাই সেখানে খোঁজ নিয়ে জানতে পারে এটা বাবুর বন্ধু জিমির ব্লেজার। তাই তারা জিমিকে গিয়ে ধরে। জিমি এই সময় তার হবু বউকে নিয়ে হানিমুনে যাবার প্ল্যান করছিল, তবে প্ল্যান কমপ্লিট হবার আগেই জয়প্রকাশ তাকে উঠিয়ে আনে। জিমি জানায় বাবু তার কাছে উঠেছিল, কিন্তু সে এখন কোথায় আছে জানে না। জয়প্রকাশ জানতে চায় জিমি স্ত্রী নিয়ে কোথায় যাবার প্ল্যান করেছে। জিমি জানায় তারা আগ্রায় যাবার প্ল্যান করছিল, যেটার ব্যাপারে বাবুও জানে। জয়প্রকাশ কেস নিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিল, কিন্তু সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ এবং পুলিশের নিয়ম ভঙ্গ করেছে। তাই এসপি তাকে ফিরে এসে কৈফত লেটার দিতে বলে। জয়প্রকাশের কিছুদিন পরে র্যাঙ্ক আপগ্রেড করার পরীক্ষা আছে। সেই ইস্যু ধরে এসপি বলে জয়প্রকাশ আসার পরে সে বিবেচনা করবে জয়প্রকাশের পরীক্ষায় বসা উচিত নাকি সাসপেন্ড হওয়া উচিত। তো জয়প্রকাশ দিল্লিতে ফিরে যাবার জন্য রেডি হয় ঠিকই, তবে সে লাস্ট মুহূর্তে মত পরিবর্তন করে আগ্রার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বাবু নিজের মাথা ন্যাড়া করে এবং দাড়ির কাট চেঞ্জ করে ছদ্মবেশ ধারণের চেষ্টা করে। এরপরে সেও আগ্রাতে চলে আসে। স্টেশনে আগে থেকেই রাজ্য তার জন্য অপেক্ষা করছিল, তবে ছদ্মবেশ নিলেও স্টেশনে এক হাবিলদার তাদের চিনে ফেলে এবং তাড়া করে। তবে তারা বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জয়প্রকাশ আগ্রা থানায় এসে পৌঁছালে হাবিলদার তাকে জানায় ওরা একটা কালো বাইকে করে পালিয়েছিল আর বাবু নিজের ফেস কাটিং বদলে ফেলেছে। জয়প্রকাশ ওদের দুজনের স্কেচ পুরো শহরে ছড়িয়ে দিতে বলে, পাশাপাশি রেডিও এবং অন্যান্য মাধ্যমে সবাইকে সতর্ক করে দিতে বলে। এদিকে রাজ্য বাবুকে নিয়ে একটা বাড়িতে আসে। রাজ্য গতরাতে এই বাড়িতে অ্যাটাক করে বাড়ির লোকজনকে বেঁধে রেখেছে, যাতে ওরা এখানে থাকতে পারে। একজন লোক ঝামেলা করায় দুজনে তাকে মেরে সেন্সলেস করে দেয়। বাড়ির বৃদ্ধাকে দিয়ে ওরা রান্না করায় এবং পেট ভরে খায়। তবে একটু পরে দুজন এসে দরজায় ডাকলে ওরা টেনশনে পড়ে যায়। তবে হুমকি ধামকি দিয়ে ওরা বৃদ্ধকে দরজা খুলতে পাঠায়। দুজন ছেলে বৃদ্ধাকে শহরে রাজ্য এবং বাবুর আসার ব্যাপারে সতর্ক করে সাবধানে থাকতে বলে। তারা বাড়ির সামনে বাইক দেখে সেটা কার জিজ্ঞেস করলে বৃদ্ধা জানায় তার বাড়িতে গেস্ট এসেছে, এই জন্য ওরা আর সন্দেহ না করে চলে যায়। রাজ্য বাবুকে এই বাড়ি থেকে লুট করা জিনিসগুলো দেখায়। তার ভেতরে একটা দেশি পিস্তলও ছিল। পিস্তলটার সাথে থাকলে তারা আরও পাওয়ারফুল হয়ে যাবে, তাই তারা এই পিস্তলের গুলি কেনার জন্য বের হয়। তারা একটা লোকের কাছ থেকে গুলি কিনেও নেয়, তবে ইনফরমেশনটা থানায় পৌঁছে যায়। এদিকে জয়প্রকাশ সাসপেন্ড হয়েছে এই সত্যটা গোপন করেছিল, তাই লোকাল থানার এসআইয়ের সাথে তার এক প্রকার ঝামেলা হয়ে যায়। জয়প্রকাশের জন্য লোকাল এসআইয়েরও সাসপেন্ড হবার মতো অবস্থা হয়ে গিয়েছিল, তাই সে কোনো হেল্প করতে চাইছিল না। তবে জয়প্রকাশের কথায় সে শেষ পর্যন্ত ফোর্স দিতে রাজি হয়। অন্যদিকে বাবু আর রাজ্য তাজমহলের সামনে বসে গল্প করছিল। এই সময় একজন হাবিলদার তাদের দেখে তাড়া করে এবং থানায় জানিয়ে দেয়। রাতে দুজনে শহরে ফিরে দেখে সব কেমন শুনশান। আসলে পুলিশ পুরো এরিয়া ঘিরে রেখেছিল, তবুও পুলিশদের কাটিয়ে ওরা বাইক নিয়ে পালিয়ে যায়। জয়প্রকাশও জিপ নিয়ে ওদেরকে তাড়া করে। এক পর্যায়ে বাইক ফেলে ওরা ট্রেনে উঠে যায়। জয়প্রকাশ ওদেরকে খুঁজে পায়। জয়প্রকাশ রাজ্যকে ধরে ফেললে তাকে প্রোটেক্ট করতে বাবু একটা বাচ্চার গলায় ছুরি ধরে, তবে জয়প্রকাশ একটুও ঘাবড়ায় না, উল্টো রাজ্যকেই মারধর করে। এরপরে কৌশলে দুজন অফিসার মিলে বাবুকেও ধরে ফেলে। বাবু পালানোর সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়। বাবুকে হাতে পেয়ে জয়প্রকাশ তাকে বেধম মেরে মনের খায়েশ মেটায়। তারপর জয়প্রকাশ দিল্লিতে ফিরে আসে। এখন প্রশ্ন থেকে যায়, সুমন সাহিল দুই ভাই বোনের সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছিল? তো ওরা বাস স্টপে দাঁড়িয়ে লিফট নেবার চেষ্টা করছিল। একটা সবুজ গাড়ি আসতে দেখে সুমন হাত নাড়ে, তবে গাড়িটা না থেমে চলে যায়। আবার একটু পরেই গাড়িটা ফিরে আসে এবং ওদেরকে লিফট দিতে চায়। যদিও গাড়িতে থাকা বাবু রাজ্যকে দেখে সুমনের সুবিধা লাগছিল না, তবুও দ্রুত রেডিও স্টেশনে যাবার তাড়া থাকায় ওরা গাড়িতে উঠে বসে। আর এটাই তাদের লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। বাবুর তাকানোর ঠিক সুবিধা লাগছিল না,
তাই সাহিল ওদেরকে শুনিয়ে শুনিয়ে বলে এটা ক্যান্টনমেন্ট এরিয়া, তাছাড়া তার বাবা একজন আর্মি অফিসার। তবুও বাবু ভয় করে না, তার কথাবার্তা খারাপের দিকে আগায়। তাই ওরা গাড়ি থেকে নামার জন্য জেদাজেদি শুরু করলে বাবু ধমক দিয়ে ওদেরকে চুপ করতে বলে এবং জোরে গাড়ি টান দেয়। উপায় না থাকায় হাতের কাছে কিছু একটা পেয়ে সুমন সেটা দিয়ে বাবুকে মারতে শুরু করে। সাহিল ও বোনের দেখা দেখি সাহস পেয়ে রাজ্যর গলা চেপে ধরে তাকে ঘুষি মারতে থাকে। বাবু হাত দিয়ে ঝাটকা মেরে সুমনকে সরিয়ে দেয়। বাবু রাজ্যকে তরবারি বের করে ওদেরকে মারতে বলে। রাজ্য তরবারি বের করলে বোনকে বাঁচাতে সাহিল তরবারি হাত দিয়ে চেপে ধরে। তখন রাজ্য তরবারি টান দিলে সাহিলের হাত কেটে যায়। ভাইয়ের হাতে রক্ত দেখে সুমন ঘাবড়ে যায়। সে ওড়না ছিঁড়ে হাত বেঁধে দেয়। সুমন অনেক রিকোয়েস্ট করে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাবু তার কথা শোনে না। পথে একটা দুধওয়ালাকে দেখে সুমন চিৎকার করে তার কাছে হেল্প চায়। দুধওয়ালা হেল্প করতে এগিয়েও আসে, কিন্তু বাবু তাকে চাপা দিয়ে বেরিয়ে যায়। তখন নিরুপায় হয়ে দুই ভাই বোন আবারও ওদের ওপরে অ্যাটাক করে। সুমন তরবারিটা কেড়ে নিয়ে ওদের মারার চেষ্টা করে, তবে তেমন ক্ষতি করতে পারে না। বাবু জঙ্গলের ভেতরে গাড়িটা থামায় এবং সুমনের সাথে জোর জবরদস্তি করে। সাহিল তখনও বেঁচে ছিল। সে উঠে এসে ফাইট ব্যাক করে এবং বোনকে পালিয়ে যেতে বলে, কিন্তু বাবু সুমনকে ধরে ফেলে। সাহিলও রাজ্যের কাছে ধরাশায়ী হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে সাহিল দুর্বল হয়ে গিয়েছিল। রাজ্য সাহিলের বডিটা এক সাইডে টেনে নিয়ে যায়। সাহিল তখনও বেঁচে আছে দেখে রাজ্য তরবারি দিয়ে তাকে মেরে ফেলে। এদিকে বাবু ততক্ষণে সুমনকে রেপ করে ফেলেছে। সে রাজ্যকেও রেপ করতে বলে, তবে রাজ্যর এরকম ইন্টেনশন ছিল না। তাই এই ব্যাপার নিয়ে দুজনের হাতাহাতি শুরু হয়ে যায়। তখনই সুমন এসে কাঠ দিয়ে দুজনকে এলোপাতাড়ি মারতে শুরু করে। তারপরে ভাইয়ের কাছে ছুটে যায়। সাহিল তখন আর বেঁচে নেই, তাই ভাইয়ের লাশের কাছে সে হাউমাউ করে কাঁদতে থাকে। এই সময় বাবু এসে সুমনের মাথায় জোরে আঘাত করে তাকেও মেরে ফেলে। তো এই ছিল ওদের সাথে হওয়া করুণ কাহিনী। যাই হোক, কেস সলভ করায় জয়প্রকাশের সাসপেনশন ক্যান্সেল করে তাকে হায়ার র্যাঙ্কের জন্য পরীক্ষায় বসতে দেওয়া হয়। এদেশে প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়। এরপরে আসে কেসের রায়ের দিন। আদালত চত্বরে ব্যাপক মানুষের ভিড়ে একটাই স্লোগান, অপরাধীদের ফাঁসি চাই। আদালতও আইনকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ওদের ফাঁসির রায় দেয়। রায়ের সময় আশোক এবং মোনা আদালত কক্ষেই বসেছিল। নিজের সন্তানদের বিচার পেয়ে তারা কিছুটা হলেও তৃপ্ত হয়, তবে তাদের জীবনটা অন্যরকমও হতে পারত। সেদিন সুমন সাহিল যদি ওদের গাড়িতে না উঠে অন্তত দৌড়ে হলেও রেডিও স্টেশনে যেত, তাহলে আর তাদের ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হতে হতো না। তাই বন্ধুরা, নিজেরা কখনো অপরিচিত কারো গাড়িতে লিফট নেবেন না। বাচ্চাদেরকেও কথাটা শিখিয়ে দেবেন। সামান্য একটা অবহেলা, সামান্য একটু ভুলই জীবনকে তছনছ করে দেয়। তাই অপরিচিত মানুষদের থেকে সতর্ক থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজেও ভালো থাকুন। ধন্যবাদ।